স্বপ্ন থেকে অর্জন আমাদের ফেলোশিপের গল্প। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোস্তফা। আজকের আমাদের এই পর্বটি আমাদের জীবনের একটি বিশেষ অধ্যায়কে ঘিরে। আমার পাশে আছে আমাদের সহযাত্রী ডাক্তার নাবিদ এবং ডাক্তার রেহনুমা। নাবিদ এবং রেহনুমা, তোমরা কিছু বলো। থ্যাংক ইউ স্যার আপনার কাইন্ড ইন্ট্রোর জন্য। আসলে আজকে আমাদের যে পর্ব, এখানে আমরা সবাই মিলে একটা নিজেদের আসলে গল্প শেয়ার করার জন্য আসলাম। আমাদের যে টায়ারিং যে ফেলোশিপটা আমরা কমপ্লিট করলাম, এ ব্যাপারে আসলে সবাই মিলে একটু কথা বলার জন্যই আসলাম। থ্যাংক ইউ স্যার অ্যাগেইন। ডক্টর রেহনুমা। আচ্ছা, আমার কথাটা আমার একটু ডিফারেন্ট এই জন্য, কারণ আমার এই দুইজন ফেলো কলিগ যারা ছিলেন তারা দুজনে রেটিনাতে ফেলোশিপ কমপ্লিট করেছেন, আর আমি ছিলাম কর্নিয়াতে। কিন্তু আমাদের ওটি শুরু করা, আমাদের আউটডোর সব কিছু একই সময়ে ছিল। একই সময় আমরা আসতাম, একই সময় আমাদের যাওয়া, আমাদের প্রতিদিনের সংগ্রামটা কিছুটা একই রকম ছিল। তো আমরা অনেকক্ষণ এই জিনিসগুলো নিয়ে কথা বলবো আজকে। স্যার, আপনি শুরু করেন। আচ্ছা, আমরা আসলে দীর্ঘমেয়াদী ফেলোশিপ সম্পূর্ণ করেছি ভিশন আই হসপিটাল থেকে। আমাদের কর্নিয়ার মেন্টর ছিল ডাক্তার মাসুদুল হাসান, এবং যার মেন্টর ছিল হলো রেনুমার মেন্টর ছিল সে। আর আমাদের দুজনের মেন্টর ছিল ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান স্যার। ওনার তত্ত্বাবধানে আমরা রেটিনার লং টার্ম ফেলোশিপ সম্পূর্ণ করেছি। প্রথমেই আমি বলতে চাই, নাবিদকে শুরুটা মনে আছে? নাবিদ, আসলে শুরুর গল্পটা সবারই কম বেশি আসলে অন্যরকম থাকে। পোস্ট গ্রাজুয়েশন শেষ করার পরে সবসময় আমাদেরও একটা ছিল, অনিশ্চয়তা ছিল যে কিভাবে কি করব। যেহেতু আমার নিজেরও পছন্দের একটা সাব স্পেশালিটি ছিল রেটিনা, এবং রেটিনা সবসময় একটা ফ্যাসিনেটিং ছিল আমার কাছে, যে এই কারণে এটার ডাইভার্সিটিও ছিল অনেক, এবং রেটিনা ডায়াগনোসিস এবং সেটার ট্রিটমেন্ট প্রোটোকল, এভরিথিং ইজ ভেরি মাচ ফ্যাসিনেটিং অ্যান্ড ডাইভার্সিং টু মি। দ্যাটস ওয়াই আই চোজ রেটিনা ওভার আদার সাব স্পেশালিটি। অ্যান্ড যখন আমি চিন্তা করি যে রেটিনাতে যখন করব, দেশে করব না বাইরে করব, আমার সেভারেল অপশান আমি চিন্তা করেছি। আমি ইন্ডিয়াতেও খোঁজ নিয়েছি, এবং ইন্ডিয়াতে যখন খোঁজ নেই, আমি আমার একজন প্রফেসর ম্যাডামের সাথে যোগাযোগ করি। ম্যাডাম আমারকে তা একজন খুব বিখ্যাত রেটিনা স্পেশালিস্ট ইন্ডিয়ার, মনীষ নাগপাল। জি, মনীষ নাগপালের সাথে উনি আমাকে একটু কানেক্ট করে দিয়েছিলেন। তো স্যার আমার সাথে রেসপন্সও করেছিলেন। আমার একটা ইয়াও ছিল, যে টাইম লাইনও ছিল, যে 2024 জুলাইতে মনে হয় স্যার আমরা এখানে ঢুকছি। তো ওনার ওখানে উনি আমাকে সুযোগ দিয়েছিলেন, বলেছিলেন 2024 জুলাই অথবা 5 জানুয়ারি এরকম টায়ারে ওনাদের কিছু খালি হয়তো সিট আছে, ওখানে আমি হয়তো যেতে পারবো। দ্যাট ইজ লং ওয়ে হোম, অ্যাওয়ে ফ্রম হোম। ইট ওয়াজ ইন হায়দ্রাবাদ। কিন্তু দেশের যে পরিস্থিতি এবং ভিসা কন্ডিশন, ইন্ডিয়ার কন্ডিশন, সব কিছু মিলায় যখন কোনো কিছু আসলে কোপ আপ হচ্ছিল না আমার সাথে, তখন আমি চিন্তা করলাম যে দেশেই করব। এবং 1-to-1 মেন্টরশিপ সবসময় ছিল আমার কাছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ 1-to-1 মেন্টরশিপ আমি সবসময় দেখেছি একটা খুব বেটার রেজাল্ট দেয় আমার দেখা মতে, আমার শোনা মতে। দ্যাটস ওয়াই আই চোজ ওয়ান অফ দ্য বেস্ট রেটিনা সার্জন ইন বাংলাদেশ, ডক্টর মনিরুজ্জামান স্যার। তো চিকিৎসা একটা শুধু জ্ঞান না, এটা একটা দায়িত্ব আমার মনে হয়। অবশ্যই। রেহনুমা। আচ্ছা, আমি আমার কথা বলতে গেলে আমার মেন্টর মাসুদুল হাসান স্যারের কথা বলতে হয়। তো স্যারের কাউন্সিলিং হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইন বাংলাদেশ আমি বলবো। তো স্যারের কাছে যখন আসলাম, স্যার আমাকে প্রথমেই জিজ্ঞেস করলেন যে তুমি আসলে কিসের ফেলোশিপ করতে চাও। তো আমার পছন্দের সাবজেক্টের মধ্যে কর্নিয়া, রেটিনা আর অকুলোপ্লাস্টি ছিল। তো প্রথম যেদিন আমি স্যারের সাথে দেখা করতে আসি, ওই দিন স্যার প্রায় 3 ঘন্টা আমাকে কাউন্সিলিংই করলেন, যে কোনটাতে ক্যারিয়ার করলে আমার জন্য ভালো হবে, অথবা সামনের দিনগুলোতে আমার সমসাময়িক যারা অন্যান্য সাব স্পেশালিটিতে যাবে তাদের সাথে আমার বন্ডিংটা কেমন হবে, বা এখন কোন সাবজেক্টের ডিমান্ড সবচেয়ে বেশি। স্যার আমাকে সবসময় কর্নিয়ার দিকেই ফোকাস করলেন। আলটিমেটলি আমি অতটা ডিটারমাইন্ড ছিলাম না কর্নিয়াতে ফেলোশিপ করব, কিন্তু লাস্টে রেটিনার প্রতি একটা ফ্যাসিনেশন আমার ছিল, এটা সবাই জানে। তো স্যার আমাকে সামহাও কাউন্সেলিং এর পরে দেখলাম যে আমি কর্নিয়ার দিকেই মোটিভেটেড হয়ে গেলাম।
এভাবেই শুরু। আর কর্নিয়া যে এতটা ভাস্ট, অ্যাকচুয়ালি এফসিপিএস পাশ করার পরে আমার মানে ধারণার বাইরেই ছিল। তো স্যার এত নতুন নতুন জিনিস নিয়ে কাজ করেন, তো স্যারের সাথে কাজ না করলে আসলে আমার জানাই হতো না যে কর্নিয়াটা আসলে এত ডিপলি কর্নিয়া নিয়ে চিন্তা করা যায়। কর্নিয়াতে এত প্রিসিশন, মাইক্রো মিলিমিটারের কাজ, সেল টু সেল, মানে সেলের সাথে সেলের সম্পর্ক, কিভাবে সেলুলার লেভেলে কাজ করব, কিভাবে আরেকটু বেটার করা যায় মানুষের ভিশনটা। স্যার যেভাবে চিন্তা করেন, স্যার তার সেই চিন্তাগুলো আমার মধ্যে লাস্ট 1.5 বছরে খুব ভালো মতো ঢুকিয়ে দিতে পেরেছেন আমি বলবো। ট্রান্সফার, আমার মনে হয় আমাদের মোস্তফা স্যারের জার্নিটাও একটা অন্যরকম, কারণ আমি একটু বলতে চাই না, আমরা কিন্তু অনেক দিন গেছে, অনেক রাত গেছে, ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছি। জি স্যার, বিশেষ করে 5ই আগস্টের দিনগুলো আমার খুব মনে পড়ে। তা তুমি কি সেই দিনের কিছু কথা বলবা? আসলে জুলাই, আমরা তো ওই সময় জাস্ট আমরা কিছুদিন আগেই ফেলোশিপে ঢুকেছি স্যার। স্পেশালি প্রথম দিনের কথাটা মনে আছে স্যার? হ্যাঁ, বলো। প্রথম দিন যে এক্সপিরিয়েন্সটা ছিল স্যার, আমরা তো প্রথমেই ঢুকেছিলাম। আমার মনে আছে প্রথম দিন আমরা তো রাত 10টা পর্যন্ত ছিলাম স্যার, কিন্তু আপনি কিন্তু বিকাল 5টাতে চলে গিয়েছিলেন। আমি আসলে বুঝতে পারিনি। আপনি মনে হয় বুঝেন নাই যে এখানে রাত 10টা পর্যন্ত চেম্বার হয়। তো একটা জিনিস মনে আছে, প্রথম দিন আমি মানে শু পরে আসছিলাম, কিন্তু পরে দেখলাম যে শু পরে থাকাটা খুব কঠিন। 2 দিন পর থেকে আমি কেস পরে আসা শুরু করলাম, এবং আপনার পরামর্শ মতে আমিও তারপর থেকে কেস পরি। তখন আমি বুঝলাম যে এখানে মানে বসে কাজ করা যাবে না, দীর্ঘক্ষণ দাঁড়াতে হবে, তাই কেস উইল বি বেটার। আর জুলাইয়ের সময়টা তো আসলে যাতায়াত করাটা নিয়ে সব সময়, যেহেতু সেই উত্তাল দিনগুলো আসলে অন্যরকম ছিল। আমরা এখান থেকে দেখতাম আমাদের হসপিটালের বিল্ডিং থেকে দূরে দেখতাম যে এখানে ছাত্ররা আন্দোলন করছে, রাস্তায় হঠাৎ করে হট্টগোল হচ্ছে, কিন্তু আমাদের তো আসলে চিকিৎসকরা এইসব সব কিছু আসলে এই আবেগের ঊর্ধ্বে থেকে কাজ করতে হয়। আমরা সেই দিক থেকে আসলে চেষ্টা করেছি সবসময় সার্ভিস দেওয়ার। হয়তো আমি অগস্ট মাসের লাস্ট 2 দিন হয়তো আমি আসতে পারি নাই, আমার যতটুকু মনে আছে 5 অগস্টে আসতেই পারি নাই, তার আগে 2 দিনও আসতে পারিনি। আসলে মানে রাস্তার কন্ডিশন, ঢাকার কন্ডিশন আসলে খুব একটা ভালো ছিল না, কিন্তু আমাদের মেন্টর স্যার ছিলেন, প্রতিদিনই আসতেন। এবং স্যার সেই সময় অনেকেরই ওই সময় আসলে স্যার যা করেছে আসলে বলে বোঝানো যাবে না। স্যার যে 2 দিন, প্রথম 2 দিন আসছে, ওই দিন একদিন আমি আসি নাই, পরের দিন থেকে আসা শুরু করছে। এবং প্রথম দিনই আমি দেখছি যে 2টা রোগী আমরা পেয়েছি যে 2টারই চোখে গুলি লাগাচ্ছিল। তো এই কেসগুলো ধৈর্য সহকারে রাত্রে করা এবং রাত্রে 1টা-2টা পর্যন্ত থাকা, এবং সেই সময় একটা লিগ্যাল একটা ব্যাপার থাকে, আসলে এইসব কেস করা যাবে কি যাবে না। তো যাই হোক, সেই দিনগুলো ছিল আসলে অন্যরকম। তারপরে স্যার আপনার কি মনে আছে স্যার, সার্জারির সময় প্রথম আপনি কি করেছিলেন? আপনার কি ছিল সার্জারির কোনো সার্জারি? তো যেটা আমার মনে পড়ে, স্যার আমাকে প্রথমে মেন সার্জারি দিত না, কোট করা শিখতাম এবং অয়েল রিমুভাল যে কেসগুলো এসওআর বলে ওগুলা করতাম। তো পোট করা নিয়ে অনেক অভিজ্ঞতা আছে, মানে এত মাপ ঝোঁক, কিন্তু 3.5 মিলিমিটার আর 4 মিলিমিটার যে এত কঠিন মাপ দেওয়া, এটা আগে বুঝতাম না। তো যখনই প্রথম হয় একটু কম হয়েছে, নাইলে বেশি হয়েছে, পরে একটা পর্যায়ে গিয়ে দেখা গেছে যে না, একটা মোটামুটি একটা আইডিয়া আসছে এবং 3.5 বা 4 মিলিমিটারের কাছাকাছি আমরা দিতে পারছি। হ্যাঁ, আমাদের স্যার আসলে সবসময় খুব বেশি প্রিসাইজ ছিল তার সব কাজে, এবং সে কোন ফেলোকে কতটুকু ছাড়বে এবং সে কতটুকু, মানে আগে থেকে স্যার একটা প্রিজাজমেন্ট তার কাজ বা তার সিনসিয়ারিটি দেখে স্যার ঠিক করে। তো আমার মনে আছে ফার্স্ট যেদিন আমি আসলে সার্জারিতে ঢুকি, প্রথম তো আমরা আসলে অবজারভারশিপে ছিলাম প্রায় 1.5 মান্থ অ্যাটলিস্ট। দেন আমি ফার্স্ট এসওয়ারে বসি। তো আমার ফার্স্টের দিন মনে আছে রেনুমা ছিল আমার পিছনে দাঁড়িয়ে ছিল। রেনুমা সবসময় থাকতো আমাদের, রেনুমা সবসময় আমাদের প্রথম দিকে যেরকম ছিল, আমার মন অনেকটা পড়ে থাকতো রেটিনায়। আমি এই জন্য রেটিনার ওটিতে গিয়ে বেশিরভাগ টাইম, মনে আছে ও ছিল আমার পিছনে, ও ভিডিও করতেছিল আমি কি করতেছিলাম, আমি যে পোর্ট ঢুকাইতেছিলাম 3টা পোর্ট করলাম, দেখলো ও ছিল। স্যারও দেখি ও রুম থেকে এসে ওইখানে এসে স্ক্রিনের দিকে তাকিয়েছে কিভাবে আমি করতেছি। তো যাই হোক, এগুলো সবই একটা ট্রেমলিং একটা এক্সপিরিয়েন্স ছিল আমার ওই সময়। স্যারকে দেখলেই প্রথম খুব ভয় লাগতো,
কারণ কিছু হইলেই আমি জানি আই উইল বি ফায়ার্ড ফর সাম ডেজ ফ্রম ডুইং দ্য সার্জারি। আরেকটা মজার জিনিস বলতে চাচ্ছিলাম, আমাদের তিনজন এবং আমাদের সাথে আরেকজন ছিল যে হয়তো আজকে থাকতে পারতো, ডাক্তার মৌ। আমাদের চারজনের মধ্যে সেও একজন। আমরা সমসাময়িক একসাথেই শুরু করছি এবং প্রায় কাছাকাছি সময় শেষ করেছি। তো আমাদের প্রথম বিদেশ ট্যুর, ফরেন ট্যুর, হ্যাঁ, ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স খুব ইন্টারেস্টিং ছিল। চারজন সিঙ্গাপুর গিয়েছিলাম এবং একসাথে সময় কাটিয়েছি। তোমরা কি কিছু শেয়ার করবা সিঙ্গাপুরের ব্যাপারে? আসলে আমরা দুইটা ট্যুর করেছি, সিঙ্গাপুর এন্ড ফিলিপাইন্স, APVRS 2024 and 2025 and it was actually amazing. উইদাউট খুবই সুন্দর ফ্যামিলি ছিল। যদিও গিয়েছি, তারপরও কলিগদের সাথে এটাও একটা আলাদা আসলে খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। সিঙ্গাপুরের ট্যুরটা আসলে হোল অফ দ্য ট্যুর ওয়াজ অ্যামেজিং অ্যান্ড মোমেন্টফুল অ্যাকচুয়ালি, আই মাস্ট সে। বিকজ প্রথম আমরা যেদিন গেলাম সেদিন তো আসলে এই যে চেক ইন থেকে শুরু করে আমরা খুব সকালে ভোরে যেয়ে পৌঁছাই, তারপর ওখান থেকে 2টার সময় চেক ইন, পুরা চেংদু এয়ারপোর্ট আমরা ঘুরে ঢুকলাম। আমি আর ডক্টর মৌ পরে গিয়ে জয়েন করি, আমরা নেক্সট ডেতে। হ্যাঁ, তোমার শরীর মনে খুব খারাপ হ্যাঁ ছিল। খারাপ ছিল, আমি একটু সিক ছিলাম। এটা আমার আরেকটা এক্সপিরিয়েন্স, আমি শেয়ার করব। হ্যাঁ, তো যাই হোক, সিঙ্গাপুরে আমি আমার ওই যে এসএনএসিতে আমার আসলে আমি এবং ডক্টর মৌ এবং আমাদের ভিশনায়েরই আরও 2জন ফেলো ছিলেন, তারা সবাই আসলে একটা ট্রেনিং এর সুযোগ পাই ওখানে। তোমাদের ওই দিন খুব ভালো একটা ট্রেনিং হয়েছে, ডে লং একটা ট্রেনিং এর সুযোগ পাই। ইট ওয়াজ হোলসাম, ইট ওয়াজ ভেরি হোলসাম অ্যান্ড আই মাস্ট সে ইট ওয়াজ অ্যামেজিং। বিকজ এসএনএসিতে ঘুরে দেখা পুরো একটা দিন এবং সিঙ্গাপুর অ্যান্ড আমেরিকান অনেক ফ্যাকাল্টি যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলা, এক্সপিরিয়েন্স শেয়ার করা এবং হ্যান্ডস অন কিছু ট্রেনিং করা, এটা আসলে মানে ইনভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স ছিল। এবং ওইবার ফার্স্ট আমাদের সবারই মনে হয় ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যাটেন্ড করা ছিল। তো এটাও একটা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। অনেক যাই শিখছি সবই নতুন মনে হচ্ছিল এবং সবই আমরা গোগ্রাসে গিলতেছিলাম আসলে সবকিছুই। পড়াশোনার বাইরেও কিন্তু আমরা প্রতিদিন রাতে অন্তত একবার হইলেও আমরা মোস্তফা মাঠে রাত 1টা-2টা পর্যন্ত থাকতাম। কনফারেন্সের পরে অবশ্য, কনফারেন্সের পরে হেঁটে হেঁটে যাইতাম হোটেল থেকে, হেঁটে হেঁটে এবং ফিরতাম। এই ক্ষেত্রে আমরা রেনুকে স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই, কারণ সিঙ্গাপুরের প্রতিটি অলি গলি তার মুখস্থ আছে। কোন জায়গায় গেলে ভালো খাবার পাওয়া যাবে, দেশি স্বাদ পাওয়া যাবে, সে আমাদের খুব গাইড করতো। রেনুমা, প্লিজ ইউ ক্যান শেয়ার ইউর এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমার সিঙ্গাপুরের কয়েকবার যাওয়ার সুবাদে তো আমার স্যার যেটা বললেন, আমার অলিগলি অলমোস্ট মুখস্থই ছিল। তো এটাতে একটু সুবিধা ছিল যে আমি সবাইকে অ্যাটলিস্ট বলতে পারতাম যে এখানে এই জিনিসটা ভালো হবে, এখানে খাওয়াটা ভালো হবে। আমি একটা ইম্পর্টেন্ট এক্সপিরিয়েন্স আমার বলবো, খুবই টার্নিং ছিল। অক্টোবরের দিকে আমরা জয়েন করি হচ্ছে জুলাইতে, কিন্তু অক্টোবরের দিকে সাডেনলি আমি সিক হয়ে যাই। একদিন আউটডোরেই দাঁড়াইছিলাম, তো সাডেনলি প্রচণ্ড মাথা ব্যথা। আমার সাথে একজন কলিগ ছিলেন, উনি আমার ব্লাড প্রেশার মেপে দেখেন যে 180/100। তো আমার স্যার মাসুদুল হাসান স্যার বললেন, তুমি এখনই গিয়ে একটু রেস্ট নাও আমাদের কেবিনে গিয়ে। তো রেস্ট নেওয়ার পরেও যখন আমি ঠিক না হলাম না, তো 2বার অ্যান্টি হাইপারটেনসিভ খাওয়ানোর পরেও তো মেডিসিনে আমাকে পাঠানো হয়। মেডিসিনের ওখানে যাওয়ার পর সিটি স্ক্যানে ধরা পড়ে যে আমার অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। তো সাথে সাথে মাসুদুল হাসান স্যারকে জানানোর পর স্যার বললেন যে তুমি আর দেরি না করে এন্ডোক্রাইনের একটু কনসালটেশন নাও। তো BSMMUতে গেলাম, আমাদের সামনে গ্রিন লাইফে, ওখানে গেলাম। সবাই সার্জারির দিকে ইন্ডিকেট করছিলেন যে সার্জারি করা লাগবে। তো আমার ধারণা ছিল না যে আমি আবার ব্যাক করব, আবার কাজে ফিরবো, ফেলোশিপ শেষ হবে। তো কাইন্ড অফ যখন ডিসিশন হলো যে আমার সার্জারি হবে, আমি সবার থেকে একটু বিদায় নিয়েই অনেকটা যাই, যে সার্জারির ওটিতে যখন ঢুকি যে হ্যাঁ আমার হয়তো বা কারোর সাথে আর দেখা নাও হতে পারে। তো আমার কলিগরা, আমার ফ্রেন্ডস যারা ছিল আমার সাথে, এনারা যারা ছিল মানে কন্টিনিউয়াস আমার মেন্টাল সাপোর্ট সিস্টেম বলা চলে। ফোনে আমার সাথে যখন দেখা হতো, ওনারা আমার সাথে বাসায়ও দেখা করতে গিয়েছেন। তো সবার এই সাপোর্টটা আসলে আমাকে কামব্যাক করতে মানে পুরাটাই সাহস জোগানো যেটা বলে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি ওনাদের সাথে একই সময়ে শেষ করতে পারলাম, এটা আল্লাহর অশেষ রহমত। তোমরা কিছু বলো যে ওই সময়টা আসলে। হ্যাঁ, আসলে তুমি মনে হয় 2 মাস ছিলা না। হ্যাঁ, 1.5 মাসের মতো ছিলাম। 1.5 মাস বা 2 মাসের মানে আমি লাস্টের দিকে আর কন্টিনিউ করতে পারি নাই, এত সিক থাকতাম। হ্যাঁ, মানে ওই সময়তে আসলে আমরা সব সময় আসলে তো 4জন একসাথেই ছিলাম। হ্যাঁ, থাকতাম কম বেশি।
যার কারণে একজন মিসিং হলে তো অবশ্যই আমাদের সব কিছুতেই একটা থাকতো। হ্যাঁ, আমরা উই অবভিয়াসলি মিসড এ লট ইউ ইন এভরিওয়্যার, ইন ওপিডি অ্যান্ড অলসো ইন আর আমাদের মেন্টরদের যে সাপোর্টটা ছিল হ্যাঁ, সব সময় আমাকে মানে পজিটিভ কথা, পজিটিভ কাউন্সেলিং ছিল। তো এই আমার এই ভিশন আই হসপিটালটা অনেকটা আমার সেকেন্ড হোম, কারণ আমরা বাসায় যতটুকু সময় না থাকতাম এখানে আমাদের সময়টা বেশি কাটতো স্যার নিজেদের। হ্যাঁ, আর at যাই least হোক, we have spent 12 hours per day. ফেলোশিপ আমাদেরকে আসলে কিছুটা হলেও বদলে দিয়েছে, অনেকটাই স্যার, অনেকটাই বদলে দিয়েছে মানুষ তার হিসেবে। মধ্যে আমি বলতে চাই যে বিশেষ করে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, হাতের দক্ষতা, Obviously. মাথার দক্ষতা এবং এবং একাডেমিক কেসগুলো কীভাবে করতে হয়, প্রেজেন্টেশন কীভাবে করতে হয়, ওটির হাতে খড়ি, এবং সবচেয়ে বড় কথা আমাদের হৃদয়ের নম্রতা। আমি তো আগে ভাবতাম সার্জারি মানে শুধুই দক্ষতা, তো এখন জানি নিরাপত্তাই আসল দক্ষতা। আসলে না, আসলে নিরাপত্তার safety is the Safety. first concern in everywhere in surgery. Whatever the time take, we have to give the time, we have to take out the তার মানে কি most out of the দ্রুত surgery. সার্জারি মেইন না, আসল Obviously হলো না। নিরাপত্তা, আসল দক্ষতা। হ্যাঁ, অবভিয়াসলি আমাদের স্যার সবসময় এটা তো বলছেন যে হোয়াট এভার দ্য পেশেন্ট পেজ ইউ, হাউ মাচ পেজ ইউ, ইউ ডোন্ট পে হিট টু দ্যাট পার্ট অ্যাট অল, অ্যান্ড গিভ দ্য অ্যাডিকুয়েট টাইম in each and every patient and give your all of you actually তো all of you in আমাদের each মেন্টর case. ডাক্তার মনিরুজ্জামান সম্বন্ধে আসলে আমি কিছু বলতে চাই, এটা না বললেই নয়, এটা খুব জি। খারাপ দেখায় আসলে। তিনি আমাদের অনেক টেকনিক শিখিয়েছেন ক্লিনিক্যালি এবং সার্জিক্যাল, কিন্তু তার চেয়েও বেশি শিখিয়েছেন কিভাবে ধৈর্য ধরতে হয়, কিভাবে সততার সাথে থাকতে হয়, এবং সবচেয়ে বেশি যে রোগীর প্রতি দায়িত্ববোধ, এটা অনেক বড় একটা জিনিস। তিনি হয়তো অনেক কঠোর ছিলেন, কিন্তু তার কঠোরতার ভিতরে আমাদের প্রতি তার একটা বিশেষ ভালোবাসা ছিল, সবসময় আমরা সেটা বুঝতাম, এবং এর জন্যই আসলে আমরা এই কোর্সটা শেষ করতে পেরেছি। এবং এটা অবশ্যই। আমি চাই যে রেনুমা একটু মাসুদ স্যার সম্বন্ধে কিছু বলো, উনিও আমাদের অনেকভাবে মোটিভেট করছেন। জি, স্যারও তো আসলে আমাদের একটা মেন্টর ছিলেনই, এবং স্যারের রেনুমা এটা motivation- ভালো বলতে পারবে আসলে। আমি স্যারের সাথে, আমি যখন ছিলাম আমি একাই ফেলো ছিলাম, ফেলোশিপে যখন ঢুকি স্যারের সাথে অন্য কোনো ফেলো ছিল না তখন। তো দেখা যেত প্রতিটা সময় আমি স্যারের সাথে, ওটিতেও স্যারের সাথে, খাওয়ার টেবিলে আমি স্যারের সাথে, ইনভেস্টিগেশনের ওখানে স্যার যখন লেজার করতে যান আমি স্যারের সাথে। তো স্যার থ্রু আউট দ্য টাইম আমার সাথে অনেক ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন ওনার সময়ের, প্লাস আমি কিভাবে সামনে আগায় যাব। তো আমি স্যারের যে জিনিসটা সবচেয়ে বেশি মুগ্ধ হয়ে দেখতাম যে ছোট ছোট জিনিস থেকেও স্যার নতুন একটা রিসার্চ বের করা, যে এই জিনিসটা এভাবে করে দেখি কেমন হয়, সেটা নিয়ে সাথে সাথে একটা রিসার্চ পেপার বের করো। সারাক্ষণই উনি আমাকে মোটিভেট করতেন যে একটা আর্টিকেল লিখো, এই জিনিসগুলা একটু ডকুমেন্টেশনটা রেডি করো, কারণ যখন ফেলোশিপ তোমার শেষ হয়ে যাবে এত বিশাল পেশেন্ট ব্যাংক তুমি পাবা না। তো একটা মেন্টরের যে কন্টিনিউয়াস তার মেন্টিকে শেখানো, তার মতো করে যে তৈরি করা, এই জিনিসটা আসলে স্যারের অ্যামেজিং ছিল। মানে এটা আমি এইজন্যই আমি কৃতজ্ঞ আসলে সারা জীবন স্যারের one-to-one কাছে। mentorship is very much valuable to me, especially to me. এখন আচ্ছা, যারা মেন্টর তো হলো, এবার ভিশনাই হসপিটাল, জি। এটা এই প্রতিষ্ঠান সম্পর্কে তোমার কি তুমি বলো ধারণা? নাবিদ, কিছু বলো। You have to say. আসলে ভিশনাই হসপিটালের সাথে তো মানে আমার পরিচয় অনেক আগে থেকেই, কারণ পোস্ট গ্রাজুয়েশনের সময় থেকেই কম বেশি আমি সেই ডিপ্লোমা, এরপরে FCPS সব জার্নিতেই ভিশনাই হসপিটাল আমাদের সাথেই ছিলেন। এই সময় এখানে বেবিস, যেটা আসলে একাডেমিক সাইড, ওটার সাথে আমি কম বেশি একটু যুক্তও ছিলাম কিছুদিন, সেখানে কিছু কাজও করেছি, সেখানকার ক্লাস নিয়েছি, সেখান থেকে পরীক্ষা দিয়েছি। তো যাই হোক, ভিশনের সাথে আমার সম্পর্ক অনেক আগে থেকেই, যখন আগের বিল্ডিংয়ে ছিল তখন থেকেই। মাঝে অনেকটা সময় হয়তো ছিলাম না, পরে যখন আমি ডিসিশন নিলাম যে আমি ফেলোশিপ দেশেই করব, এবং দেশেই আমার এত ভালো একজন মেন্টর আছে ভীষণ, এবং সেখানে স্যার যেভাবে একটা ফেলোশিপের জন্য যে যে সুবিধা দেওয়া দরকার, আমার মনে হয় ভিশনাই হসপিটাল সেটার 80-90% প্রোভাইড করতে পারছে, এবং এর জন্য আমি সবসময় কৃতজ্ঞ। ভিশনাই হসপিটালের সব স্টাফ থেকে শুরু করে আমাদের মেন্টর তো অবশ্যই, and every of the staff is very much cooperative to us, and I am very much thankful to Visionai Hospital and their authorities. আচ্ছা, আমি একটু ভবিষ্যৎ ফেলোদের জন্য কিছু বলতে চাই। ভবিষ্যৎ ফেলোদের জন্য বলছি, এই পথটা আসলে খুব সহজ নয়, এখানে অনেক সন্দেহ আসবে, অনেক ক্লান্তি আসবে, কিন্তু মাঝে মাঝে মনে হবে যদি ছেড়ে যাই। আপনি শিক্ষার প্রতি সৎ থাকেন, একদিন এই পথে আপনার আত্মবিশ্বাস হয়ে দাঁড়াবে।
আমাদের এমনও মনে হয়েছে যে 2-3 মাস বা 4 মাস পরে ছেড়ে চলে ফিরে যায়। চলে যাই কিন্তু এটা মনে হয় কমন সবার। আমরা একজন আরেকজনের দিকে তাকাতাম, একজন আরেকজনকে ইন্সপায়ার করতাম, এবং দেখা গেছে আসলে কিছুদিন আমরা শেষ পর্যন্ত পেরেছি এই 1.5 বছর কাটাতে। তো তোমরা কি কিছু বলবা নেক্সট ফেলোদের জন্য, কিছু বলবা, কিছু করো? স্যার, আপনার কথার সুর ধরেই বলি, একই রকম কথাই বলবো যে প্রতি পদে পদেই মনে হবে আমাকে দিয়ে হবে না। স্যাররা যখন একটু বকবে, Exactly. স্যাররা যখন রাগ করবে, পেশেন্টের আউটকাম যখন ভালো হবে না, তখন মনে হবে ছেড়ে দেই, আমাকে দিয়ে হবে না, আমার পক্ষেই পথ পাড়ি দেওয়া সম্ভব না। কিন্তু একটা সময় সেটাও শেষ হয়ে যায়। তো আমি আরেকটা কথা স্পেশালি বলি যে ফেলোদের সাথে যে গ্রুপিং মানে বন্ডিংটা যে আমাদের সাথে আমরা ছিলাম বলেই হয়তো আমাদের এই জার্নিটা এতটা সহজ ছিল। না সেটাই, এটা আমার কাছে সবসময় মনে সবসময় হয়েছে মনে যে আমার হতো। সাথে মুস্তফা স্যার আছেন, আমার সাথে মোহাবু আছে, আরে তুমি না, আছো। আমি জানো না, আমি একদিন দেখলাম কি মিজান ভাই পেন কিলার খাইতেছে, বুঝছো? মিজান ভাই পেন কিলার খাচ্ছে এবং তার আমি বলছি, "স্যার, ভাই আপনি", আমি তো প্রথম, আমি বুঝতেছি না, স্যার মিজান স্যার আপনি পেন কিলার খাচ্ছেন কেন? বুঝবেন না ভাই, ব্যথা করে এত ব্যথা। হ্যাঁ। বলছি, ভাই এই অবস্থা? ভাই এই অবস্থা ব্যথা। কন্টিনিউয়াস দাঁড়ায় আমরা থাকা, অ্যাটলিস্ট দিনে 12 ঘন্টার ভিতরে তো 9 ঘন্টা 10 ঘন্টা দাঁড়ানোই ছিলাম। হ্যাঁ, স্পেশালি ওপিডি দিগুলোতে। ওপিডির দিনগুলোতে আর ওটির দিনগুলো ছিল আমাদের আর একটা যুদ্ধর সেই যুদ্ধ। সময়, সকাল 8টা থেকে শুরু করে রাত 8টা 10টা এভরিডে, এবং এভরি কেস শুড বি মেটিকুলাস। আমার মনে আছে আমার একদিন ল্যাসিক ওটি শেষ হয় রাত্রি 11:30টায়। তো আমি পুরা হসপিটালে একাই ফিমেল। আমি যখন বের হইলাম, নিচে দারোয়ানরা খুব অবাক হয়ে তাকাচ্ছিল যে ম্যাডাম এত রাতে বেরোচ্ছে হসপিটাল থেকে। তো এই গল্পগুলো 10টা আসলে 11টা ছিল আমাদের জন্য, আমাদের Normal. স্পেশালি রেটিনাদের জন্য আরো ঠিক আছে, তাহলে normal ছিল। আমরা মনে হয় আজকে শেষ করে ফেলি। আজকে আমাদের ঠিক এটা আছে, প্রথম ইনশাআল্লাহ। পডকাস্ট। তো স্বপ্ন ছিল আমাদের আসলে দক্ষ হওয়া, অর্জন হলো আসলে মানুষ হয়ে ওঠা। ধন্যবাদ আমাদের মেন্টর, আমাদের সহকর্মী, আমাদের পরিবারে ভীষণায় হসপিটাল এবং সেই সব রোগীদের যারা আমাদের উপর ভরসা ভরসা করেছিল। করছি। তো এই ছিল আমাদের গল্প। আবার দেখা হবে নতুন কোনো যাত্রায়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।